আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি আপনারা ভালো আছেন। আজকে আপনারা আগে থেকেই জানেন যে আপনাদের টেস্ট পরীক্ষাকে কেন্দ্র করে, অর্থাৎ নবম দশম শ্রেণীর যে বইয়ের ওপরে দশম শ্রেণীর যেসব পরীক্ষার্থীরা আছেন তাদের টেস্ট পরীক্ষাকে কেন্দ্র করে আমাদের একটা কোর্স প্ল্যান সাজানো হয়েছে, যেটা টোটালি আপনাদের জন্য ফ্রি রাখা হয়েছে। সেই কোর্স প্ল্যানের হিসাব বিজ্ঞান দিয়ে আজকে আমাদের যাত্রা শুরু হবে এবং সাথে আমরা যেটা করব, হিসাব বিজ্ঞানে কিভাবে আপনি পাস করতে পারেন, কিভাবে A+ মার্কস পাইতে পারেন, সবগুলো টিপস এবং ট্রিক্স নিয়ে আমরা আপনাদের সাথে থাকব পুরোটা ক্লাস জুড়ে। আপনাদের কারো কোনো ধরনের কোশ্চেন থাকলে আপনারা নিজ ইচ্ছায় সেই কোশ্চেন করতে পারেন। তো আমি শাহিনুর রহমান আছি আপনাদের সাথে আজকের ক্লাসে, এবং আমার ব্যাকগ্রাউন্ড হচ্ছে আমি ঢাকা ইউনিভার্সিটি থেকে BBA MBA কমপ্লিট করছি। চলেন আজকের ক্লাসের শুরুতে আমরা যে জিনিসটা দেখব সেটা হচ্ছে আপনি অল্প পড়ে কিভাবে ভালো ফলাফল করতে চান। এখন অনেকের কাছে বিষয়টা ইরিটেটিং লাগবে যে অল্প পড়ে ভালো রেজাল্ট করা সম্ভব, কিন্তু আমার এত বছরের পড়ানোর এক্সপিরিয়েন্স থেকে আমি যতটুকু জানি, শিক্ষার্থীরা, বেশিরভাগ শিক্ষার্থী, এখন বিশেষ করে শিক্ষার্থীদের একটা বড় অংশ শেষ মুহূর্তে এসে খুব ভেবাচেকা খায়, এবং যারা আগে পড়াশুনো করে না তারা তো ভেবাচেকা খাওয়ার পার্সেন্টেজটা অনেক বেশি। তারা সাধারণত চেষ্টা করে কোন চ্যাপ্টারটা পড়লে পাস হবে। আবার কোনো স্টুডেন্ট ভাবে যে কতটুকু পড়লে আমার A+ হবে, মানে তারা কনফিউজড হয়ে যায়। দুইটা শ্রেণী আছে। একটা শ্রেণী হচ্ছে তারা ভাবে সবই তো পড়লাম, কোন অংশটুকু বারবার প্র্যাকটিস করলে আমার A+ থাকবে। আরেকটা শ্রেণী আছে তারা ভাবে সারা বছর তো ভাই কিছুই পড়ি নাই, এখন পরীক্ষার আগে কি পড়লে পাস হবে। তো আমরা দুইটা পক্ষেরই সলিউশন নিয়ে আসছি। এখন যারা মাঝ বরাবর আছেন তারা আবার কষ্ট পাইতে পারেন, আমাদের কাছে সেটার সলিউশনও আছে। চলেন দেখি আগে কিভাবে এই জিনিসটাকে আমরা সলভ করতে পারি। প্রথমত হচ্ছে হিসাব বিজ্ঞানে আমাদের মোট 7টা অধ্যায় আছে। কয়টা অধ্যায়? 7টা অধ্যায় আছে। এখন বলতে পারেন যারা নবম শ্রেণী তারা বলতে পারেন স্যার পাগল হয়ে গেছে। আসলে আপনাদের জন্য আমি বলি নাই, এটা হচ্ছে টেস্ট পরীক্ষায় যারা বসবে তাদের জন্য 7টা অধ্যায় আছে। সো আমি তাদের কথা বলছি। এখন A+ পাওয়ার জন্য আপনার 5টা অধ্যায় যথেষ্ট। এখন স্যার আপনি বলতে পারেন কি মিয়া আপনি কি নিয়ে আসছেন, 7টার ভেতরে যদি 5টাই পড়তে হয় তাহলে হচ্ছে আপনি কিসের সাজেশন দিতে আসছেন। বিষয়টা হচ্ছে আপনি 100-র ভেতরে 80 পাইতে চাচ্ছেন। 100-র ভেতরে 80 পাইতে চাইলে যেরকম 100-র খুব কাছাকাছি 80 মার্কস, ঠিক তেমনই 60টার খুব কাছাকাছি হচ্ছে 5টা অধ্যায়। সো আপনাকে A+ পাইতে গেলে আপনার ইফোর্টসটা সেই লেভেলে হতে হবে। এটার জন্য আপনাকে কি করতে হবে? এটার জন্য আপনার কাজ হবে এই 5টা অধ্যায় পড়া। এই 5টা অধ্যায় পড়লেই যথেষ্ট আপনার পুরোপুরি A+ মার্কস উঠানোর জন্য। প্রথমত হচ্ছে লেনদেন। লেনদেনের অধ্যায় সম্পর্কে আপনার খুব একটা ভালো আইডিয়া থাকতে হবে। আজকে যদিও আমাদের অধ্যায় হচ্ছে লেনদেন দিয়ে আমরা শুরু করব, তবে জাস্ট আমরা হিসাব বিজ্ঞানের জার্নিটা কীভাবে সাজাইছি সেটার ধারণা দেওয়ার জন্য আপনাদেরকে জিনিসটাকে একটু বোঝানোর চেষ্টা করছি। এবং সাথে যেটা করব আমরা, যে আসলে যারা A+ পাবে তাদের জন্য কী ধরনের প্ল্যান আমাদের, এবং যারা পাস করতে চায় তাদের জন্য কী ধরনের প্ল্যান। আর যারা মিডিল বেঞ্চার, যারা মাঝ বরাবর বসে, ওদেরকে আমরা বেশি চিপাই ফেলবো না, ওদের জন্য সলিউশনটা আমরা তৈরি করে রাখছি। এখন আমাদের প্রথম চ্যাপ্টার হচ্ছে লেনদেন। আমরা জানি হিসাব বিজ্ঞানের শর্ট সিলেবাসের ফার্স্ট চ্যাপ্টার হচ্ছে লেনদেন। এটা জানতেই হবে, অন্তত আপনি যে A+ পাইতে চান আপনার এই বেসিকটা স্ট্রং থাকতেই হবে। 2 নম্বর যেটা, সেটা হচ্ছে জাবেদা। আমরা জানি কি লেনদেনের সাথে জাবেদা পুরোপুরি কানেক্টেড। সো জাবেদার অধ্যায়টা আপনাকে জানতে হবে। 3 নম্বর, জাবেদার সাথে খতিয়ান কানেক্টেড আমরা জানি, সো খতিয়ানের অংশটা ভালো মতো জানতে হবে। রেয়ামিলের অধ্যায় তো ভাই 14-15 মিনিটে একটা ম্যাথ সলভ করা যায়। এই সুযোগ হাতছাড়া করার কোনো সুযোগ বা ইচ্ছা আমার মনে হয় না থাকা উচিত। দেন আর্থিক বিবরণী, এটাকে বাদ দেওয়ার কোনো সুযোগই নাই, কারণ এ হচ্ছে সকল চ্যাপ্টারের মা। আর এই অধ্যায় থেকে যেহেতু আমাদের মার্কস ম্যান্ডেটরি করা, সো এই অংশটা বাদ দেওয়ার কোনো সুযোগ আমাদের হাতে নেই। এখন বিষয়টা হচ্ছে আপনি এই চ্যাপ্টারগুলো কিভাবে পড়বেন।
দেখেন আপনাকে আমি সংক্ষিপ্ত করে দিছি চ্যাপ্টারগুলোকে, যে এই চ্যাপ্টারগুলো পড়লেই আপনার জন্য যথেষ্ট। এখন আপনি যদি ভাবেন যে এই চ্যাপ্টারগুলো কোনো মতো পড়ে যাবেন, তাহলে সম্ভব নয়। আপনাকে এ প্লাস পাইতে হলে আপনার ইফোর্টসটা সেই মতো হতে হবে। এই 4-5টা চ্যাপ্টারের ওপরে আপনার পরিপূর্ণ দখল থাকতে হবে। পরিপূর্ণ দখল থাকলে লাভটা কোথায়? আপনার পুরো যে এ প্লাসের সিস্টেম, এইখান থেকে, এখান থেকে এবং এখান থেকে কোশ্চেন হবে। কোশ্চেন যতই হার্ড হোক না কেন, ওই 3টা চ্যাপ্টার সবসময় কম্বাইন্ড হয়, অর্থাৎ এই 3টা চ্যাপ্টারের ভেতরে খুব ভালো কানেকশান আছে। সো এই 3টা চ্যাপ্টারের ওপর বেস ভালো হইলে অটোমেটিক এই 2টা চ্যাপ্টার কভার হয়ে যাবে। এখন আসেন, এটা গেল সিকিউ এর ক্ষেত্রে। এমসিকিউ এর ক্ষেত্রে কি করবেন? এমসিকিউ এর ক্ষেত্রে প্রত্যেকটা বোর্ড থেকে স্পেসিফিক সিলেক্ট করে আমরা আপনাদের জন্য একটা বই তৈরি করছি। আপনারা যদি এই বইটা নেন, তাহলে আপনাদের এমসিকিউ এর সমস্যারও সমাধান হবে। এখন আপনি বলতে পারেন, স্যার তাহলে সিকিউ এর সমস্যার সমাধান কি করে করব? কারণ আপনার তো টেস্ট পেপারে হাজার হাজার ম্যাথ আছে। এটার জন্য সমস্যার সমাধান হচ্ছে এডু পরিবারের বই। সো আপনাকে কি করতে হবে? এডু পরিবারের কোর্সে জয়েন করতে হবে এবং সাথে যেটা করতে হবে, এডু পরিবারের বইটা আপনাকে কিনতে হবে। এই বইয়ের বৈশিষ্ট্য কি? এই বইয়ের বৈশিষ্ট্য হচ্ছে আপনি স্পেসিফিক কোশ্চেন পাবেন। সেই কোশ্চেনগুলো সলভ করলেই আপনার টেস্ট, প্রি টেস্ট, বোর্ড পরীক্ষার সমাধান হবে। সো এটার জন্য আপনাকে তাহলে এডু পরিবারের বই কিনতে হবে, প্লাস কোর্সে এনরোল করতে হবে। এটা হচ্ছে আমাদের কাছে সহজ সমাধান। পরবর্তীতে আসেন, পাস করবেন কি করে? যে পাবলিকগুলো এখনও বইয়ে হাত দেন নাই, ভাই চিন্তার কারণ নাই, এখন চেয়ার টেবিলও পাস করে। সো আপনাকে কি করতে হবে? একটু ট্রিক্স অ্যাপ্লাই করতে হবে। সারা বছর পাস করেন নাই, এখন সারা বছর পড়াশোনা করেন নাই, এখন এসে যদি আপনি পড়তে চান, তাহলে আপনাকে একটু তো কৌশলী হতেই হবে। মনে করেন আপনি একটা জায়গায় দাঁড়ায় আছেন, সেখান থেকে আপনার ফ্রেন্ডরা অনেকটা দূর চলে গেছে, তারা গন্তব্যের প্রায় কাছাকাছি চলে গেছে, আর আপনি এখনও স্টিল সেখানে দাঁড়ায় গল্প করতেছেন। তাহলে আপনার কাজটা কি হবে? আপনার কাজটা হবে হয় বাইকে দৌড়াবেন, না হলে কোনো ভেতর পথ দিয়ে দৌড়াবেন। সো ঠিক তেমনই আমাদের পড়াশোনায় কী করতে হবে? এখন যারা সারা বছর পড়েননি, তাদের একটু কৌশলী হওয়ার প্রয়োজন আছে। সো তাদের ক্ষেত্রে আমি বলবো, জাবেদার অধ্যায়টা একটু ভালো মতো দেখবেন। ভালো মতো বলতে ওই চ্যাপ্টারের পুরো দখল আপনার রাখতে হবে। রেয়া মিলটা দেখবেন এবং আর্থিক বিবরণী দেখবেন। আপনার মার্কস, অর্থাৎ এই 3টা অধ্যায় যদি আপনি খুব ভালো মতো দেখেন, আপনার মার্কস 50 থেকে 40-45-এর মধ্যে থাকবে, অর্থাৎ আপনি পাশের থেকে একটু বেশি মার্কস পাবেন। সো আপনাকে তাহলে কী করতে হবে? পাস করার জন্য এই 3টা অধ্যায় ভালো মতো দেখতে হবে। এবং এমসিকিউ এর জন্য কোনো সাজেশন নাই আমাদের কাছে, একটাই সাজেশন, সেটা হচ্ছে আমাদের বই কিনতে হবে। আমাদের বই কিনলে ওইটাতে টিচারদের যে পরিশ্রম আছে, সেই পরিশ্রমের বিনিময়ে আপনি একটা শর্ট সাজেশন পাবেন এবং ওই এমসিকিউগুলোই আসবে, এটা নিশ্চয়তা আমরা দিতে পারি। এরপরে আসেন, তাহলে আমাদের পরবর্তী অংশটা কি? আমরা আগেই বলে রাখছি যে সফলতার মূলে আমাদের থাকবে হচ্ছে কৌশল। তো আমাদের যারা এ প্লাস পাইতে চায়, তাদের জন্য আমরা লেনদেনের চ্যাপ্টারটাকে অ্যাড করছি। তো লেনদেনের চ্যাপ্টার যেহেতু অ্যাড করছি, সো আমাদের জার্নিটা শুরু হবে লেনদেনের চ্যাপ্টার থেকে। আমরা চাই এ প্লাসও পাক স্টুডেন্ট, আমরা চাই পাসও করুক। সো সেই অনুযায়ী আমরা শুরু করব। এখন যারা সারা বছর পড়েননি, তারাও চাইলে আমাদের সাথে লেনদেনের অধ্যায় থেকে থাকতে পারেন। এর বিনিময়ে যেটা হবে, আপনার বেসিকটা স্ট্রং হবে এবং সাথে সাথে আপনি অনেক বিষয়ে জানতে পারবেন। সবার আগে আমরা যেটা করছি সেটা হচ্ছে প্রশ্নের ধরন। লেনদেনের অধ্যায় থেকে কী ধরনের প্রশ্ন হয় সেটা আপনার জানা জরুরি। সাধারণত দেখবেন কোথাও ভাইবা হলে স্টুডেন্টরা, অর্থাৎ একজন যখন ভাইবা দিয়ে বের হয়, তখন আমরা সবাই গিয়ে হচ্ছে তাকে ধরি, ভাই আপনাকে কি প্রশ্ন করছে, কারণ খুব জানার ইচ্ছা থাকে। ওনাকে কি প্রশ্ন করছে আমি জানি যে সেই প্রশ্ন আমাকে নাও করতে পারে, তবে আমাদের একটা আগ্রহ কাজ করে যে ওনাকে যে প্রশ্ন করছে ওই প্রশ্নের মতোই প্রশ্ন করতে পারে। ঠিক তেমনই হিসাব বিজ্ঞানে এত বছরে যে ধরনের প্রশ্নগুলো আসছে, সেই প্রশ্নগুলোকে আমরা সামারাইজ করে ফেলছি যে এই টাইপসের প্রশ্ন, এই টপিক্সের প্রশ্ন 100 বার আসে। সো আপনার কাজ কি? এই টপিক্সগুলো ভালো মতো কভার দেওয়া। এই টপিক্সগুলো যদি আপনি ভালো মতো কভার দিতে পারেন, আপনার এই অধ্যায় কমপ্লিট। সো দেখেন, এখানে 7টা পয়েন্ট আছে, যেটাকে আপনি লাকি 7 বলতে পারেন। এই 7টা পয়েন্টের কাজ আপনি যদি কভার দিতে পারেন, এনাফ। এইখানে আমরা সাথে আবার এক্সট্রা দিয়ে দিয়েছি যে যদি খুব বেশি অলস ব্যক্তি আপনি হন, তাহলে ট্রিপল স্টারগুলো পড়লেই এনাফ।
যেমন এখান থেকে একটা প্রশ্ন প্রায় হয় যে ব্যবসায়িক লেনদেন নয় এমন ঘটনাসমূহ চিহ্নিত করো, করে তার মোট পরিমাণ নির্ণয় করো। এটা হচ্ছে আমাদের ফার্স্ট কোশ্চেন। এখন এই কোশ্চেনের ক্ষেত্রে কিছু সলিউশন আছে আমাদের কাছে, যে কোনগুলো ব্যবসায়িক লেনদেন নয়, কোনগুলো শুধুমাত্র ঘটনা, সেই জিনিসগুলো আমি জাস্ট একটু পয়েন্ট আকারে লিখে দিই, এর বাইরে কখনো কোনো কোশ্চেন আপনার হবে না। তাহলে আমরা ফার্স্ট কোশ্চেনের যদি অ্যান্সার খুঁজতে যাই তাহলে কি হবে, আমাদের ফার্স্ট কোশ্চেনের অ্যান্সার হবে, আমরা বলছি কি কোনগুলো হচ্ছে সাধারণত লেনদেন নয় এমন ঘটনাসমূহ চিহ্নিত করো। চলেন আমরা একটু দেখি ওই জিনিসটা, সাধারণত লেনদেন নয় কোনগুলা, এটার অ্যান্সার করবেন কি করে, অ্যান্সারের সিস্টেমটাও দেখায় দিই। অ্যান্সারের সিস্টেমটা যদি আমরা যাই, জাস্ট এভাবে লিখলেই হবে। আপনাদের জন্য একবারে খাওয়াই দিচ্ছি, অ্যান্সার করবেন কিভাবে, কিভাবে হিসাব লিখতে হবে সব কিছু দেখা দিচ্ছে। সো এখন আপনাদের কাজ কি, শুধু একটু পড়াশোনা করা। দেখেন সবার আগে লিখবেন তারিখ, তারিখের পরে লিখবেন বিবরণ, এরপরে আপনি কি লিখবেন, টাকা, এবং সবশেষ লিখবেন মোট টাকা। এখন কোন কোন জিনিসগুলো আছে যেগুলো আসলে ব্যবসায় লেনদেন না, ঘটনা, আমি জাস্ট একটা লিস্ট দিয়ে দিব, এই লিস্টের বাইরে কখনো কোশ্চেন হবে না। যেমন আমি মনে করেন ধরে নিলাম 2022 সালের কথা, 2022 সালের জানুয়ারি 1 মনে করেন ধরে নিলাম। এখন পণ্য ক্রয়ের ফরমাশ প্রদান, এই ধরনের একটা জিনিস দেখবেন বইয়ের ভেতরে প্রচুর আছে, পণ্য ক্রয়ের ফরমায়েশ প্রদান, ফরমায়েশ প্রদান। তো পণ্য ক্রয়ের ফরমায়েশ প্রদান জিনিসটা কি একটু যদি ব্যাখ্যা করি, সেটা হচ্ছে পণ্য ক্রয় করার জন্য আপনি একটা অর্ডার দিয়েছেন, আপনি যে অর্ডার দিয়েছেন অর্ডারের বিনিময়ে কিন্তু সাধারণত কোনো ধরনের ইফেক্ট এ ইকুয়ালস টু এল প্লাস ওইতে পড়েনি, অর্থাৎ হিসাব সমীকরণে কোনো ধরনের ইফেক্ট পড়েনি। তাহলে জিনিসটা হচ্ছে পণ্য ক্রয়ের ফরমায়েশ প্রদানটা হচ্ছে একটা ঘটনা, এটা কোনো লেনদেন না। 2 নম্বরে আসেন, সাধারণত যেটা হয় একটা প্রতিষ্ঠানে ম্যানেজার নিয়োগ দেওয়া হয়েছে, ম্যানেজার নিয়োগ দেওয়া হলো, আরে ভাই ম্যানেজার নিয়োগ দিয়েছে তো আপনার কি, এটা প্রতিষ্ঠানের আর্থিক অবস্থায় কোনো ধরনের ইফেক্ট পড়বে না। যদি ম্যানেজারকে বেতন দেওয়া হতো তাহলে আর্থিক অবস্থায় ইফেক্ট পড়তো, কারণ এটা একটা খরচ। তবে ম্যানেজার নিয়োগ দেওয়ার ফলে কোনো ধরনের আর্থিক অবস্থায় ইফেক্ট পড়ে না, তাহলে এটা হচ্ছে আরেক ধরনের ঘটনা। আমরা যদি 3 নম্বর ঘটনার কথা বলি তাহলে হচ্ছে মালিক কর্তৃক তার ছেলের স্কুলের বেতন প্রদান। এখন একটা বিষয় আসেন, মালিক তার ছেলের স্কুলের বেতন দিল নাকি মালিক তার বউয়ের শাড়ি কিনে দিল, এটার সাথে ব্যবসার কি সম্পর্ক, এটার সাথে ব্যবসার বিন্দুমাত্র সম্পর্ক নাই। তবে হ্যাঁ, মালিক যদি ব্যবসা প্রতিষ্ঠান থেকে টাকা নিয়ে গিয়ে ছেলের স্কুলের বেতন দেয় তাহলে এটা হয়ে যাবে উত্তোলন। তবে মালিক যদি ডিরেক্ট নিজের পকেট থেকে টাকা নিয়ে যায়, মালিকের নিজের পকেটের টাকা চুরি হয়, মালিক মরে যায়, মালিকের আরেকটা বিয়ে হয়, বা মালিক রিলেটেড কোনো ঘটনা যদি হয় সেটা বাইরে, তাহলে এটা একটা ঘটনা, এটা কোনো ধরনের লেনদেন না, এটা আর্থিক অবস্থায় কোনো ধরনের ইফেক্ট ফেলবে না। এই গেল হচ্ছে আমাদের মূল যে জিনিসটা। এখন আপনাকে বলতে পারে ম্যানেজার অসুস্থ, ম্যানেজার মারা গেছে, এই ধরনের বিভিন্ন ঘটনা বানিয়ে দিতে পারে, যে জিনিসগুলো সাধারণত একটা ঘটনা, এগুলো কোনো ধরনের লেনদেন নয়। এখন আমাদের যেহেতু লেনদেনের অধ্যায় আছে, আমাদের লেনদেনের অধ্যায়ে সব সময় চেষ্টা করবেন এই অধ্যায় থেকে জাবেদার অংশটা জানার। আর আজকে যারা আছেন
আমাদের সাথে যারা কানেক্টেড আছেন, আমরা আশা করতেছি আপনি যেহেতু ভাই টেস্ট পরীক্ষার্থী, আপনার কিছু না কিছু ধারণা হিসাব বিজ্ঞান সম্পর্কে আছে। আর যদি নাই থেকে থাকে তাহলে আপনি কি ভাবতেছেন 1 ঘন্টায় সব কভার দেওয়া সম্ভব? ভাই আমি ম্যাজিশিয়ান না, সম্ভব না। তাহলে যদি এটাই হতো যে 1 ঘন্টায় আপনাকে আমি সব বুঝিয়ে দিব লেনদেনের অধ্যায়ের, তাহলে 2 বছর সময় আপনাকে দেওয়া হতো না টেস্ট পরীক্ষা আর বোর্ড পরীক্ষার জন্য। যেমন আপনাকে মনে করেন এখন অনেকগুলো রোগ নিয়ে আমার কাছে আসছেন, আমি একজন ডাক্তার, আপনি আমাকে বললেন 1 ঘন্টার মধ্যে আমার রোগগুলো সব ঠিক করে দেন। তাহলে একটা কাজ করতে হবে, আপনাকে গলা চিপে মেরে ফেলতে হবে, তাহলে সব রোগের সমাধান হয়ে যাবে। সো যেহেতু এটা সম্ভব না, তাহলে আপনার যদি সব সমস্যার সমাধান করতে হয় কি করতে হবে? আমাদের সাথে এডু পরিবারে যুক্ত হতে হবে। চলেন এখন লেনদেনের বেসিক জিনিস যেটা, সেটা হচ্ছে যদি আপনি জানতে চান তাহলে আমাদেরকে সবার আগে হিসাব সমীকরণটা জানতে হবে। এ ইকুয়ালস টু এল প্লাস ওই। আমরা এ সমান কি জানি? অ্যাসেট, অর্থাৎ একটা প্রতিষ্ঠানের সম্পদ। সম্পদ কি কি? দালান কোঠা, বিল্ডিং, জমি, মেশিন, নগদ টাকা, ব্যাংক টাকা, এগুলো হচ্ছে একটা প্রতিষ্ঠানের সম্পদ। লায়াবিলিটি, লায়াবিলিটি কি? একটা প্রতিষ্ঠানের পাওনাদার, একটা প্রতিষ্ঠানের ব্যাংক ঋণ, এইগুলো হচ্ছে একটা প্রতিষ্ঠানের লায়াবিলিটি। এবারে আসেন ওনার সিকিউরিটি কি? ওনার সিকিউরিটি হচ্ছে এর ভেতরে 4টা জিনিস আমরা পাবো। এক হচ্ছে মূলধন, অর্থাৎ যে টাকা মালিক নিয়ে আসে সেটাকে বলা হয় কি? মূলধন। এরপরে আরেকটা জিনিস আসবে, সেটা হচ্ছে উত্তোলন। মালিক যদি প্রতিষ্ঠান থেকে টাকা উঠায় নিয়ে যায় তাহলে সেটাকে বলা হয় উত্তোলন। তাহলে 2টা জিনিস বুঝলাম, মালিক যদি ব্যবসা প্রতিষ্ঠানে টাকা নিয়ে আসে সেটাকে বলা হয় মূলধন, মালিক যদি ব্যবসা প্রতিষ্ঠান থেকে টাকা উঠায় নিয়ে যায় সেটাকে বলা হয় উত্তোলন। আরও 2টা জিনিস আছে, সেটা হচ্ছে আয়। আয় হচ্ছে প্রতিষ্ঠানের টাকা আসা, আর ব্যয় হচ্ছে প্রতিষ্ঠান থেকে টাকা চলে যাওয়া। এই হচ্ছে আমাদের বেসিক একটা চক্র। এই চক্রটাকে আমাদেরকে খুব ভালো মতো জানতে হবে। এই 2 বছর ধরে তো আপনি ঘোড়ার ঘাস কাটেন নাই নিশ্চয়ই, তার মানে জানেন সম্পদ কোনটা, জানেন দায় কোনটা, জানেন আয় কোনটা। সো চলেন এখন ভেতরে গিয়ে প্রবেশ করি। পরের অংশটাতে আমরা সাধারণত জানি কি? সম্পদ। সম্পদের ক্ষেত্রে সম্পদ তো বৃদ্ধি পাইতে পারে আবার কমতেও পারে। সম্পদ যদি বৃদ্ধি পায় তাহলে কি হবে? সম্পদ বৃদ্ধি পাইলে ডেবিট হবে, এটা মাথায় রাখবেন। সবাই ভাবে যে জাবেদা মনে হয় পরে করলেই হয়ে যাবে, আসলেই না ভাই। আপনি যদি জাবেদা প্রথম থেকেই করতে পারেন তাহলে আপনার পুরো ম্যাথগুলো খুব সহজেই সমাধান করা সম্ভব। অর্থাৎ তখন আপনি বুঝবেন আপনার অ্যাসেট বাড়ছে না অ্যাসেট কমছে। সো আপনাকে সবার শুরুতে যেটা করতে হবে সেটা হচ্ছে হিসাব চিনতে হবে। যেমন আপনাকে আমি বললাম দেনাদার, আপনাকে যদি আমি প্রশ্ন করি দেনাদার কোন ধরনের হিসাব, তাহলে আপনাকে বলতে হবে দেনাদার হচ্ছে আমাদের সম্পদ। এখন যদি আপনি সম্পদকে চিনতে পারেন, এই সম্পদ বাড়ছে না কমছে, এটা যদি আপনি ধরতে পারেন তাহলে তো আপনার পুরো অ্যাকাউন্টিং শেষ। এখন আমি বললাম সম্পদ, সম্পদ যদি বৃদ্ধি পায় তাহলে কি হবে? ডেবিট হবে। সম্পদ যদি হ্রাস পায় তাহলে কি হবে? ক্রেডিট হবে। এই হচ্ছে বিষয়। এখন সম্পদের সাথে আরেকজন ব্যক্তি আছে, সেই ব্যক্তি হচ্ছে ব্যয়। ব্যয়ের ক্ষেত্রেও সেম, ব্যয় যদি বৃদ্ধি পায় ডেবিট হবে, ব্যয় যদি হ্রাস পায় তাহলে ক্রেডিট হবে। এরপরে তাহলে আমাদের আরও 3টা জিনিস থাকে, তাই না? সেটা হচ্ছে দায়, আয় আর মূলধন। আর একটা জিনিস থাকে যে হচ্ছে এক্সেপশনাল হিসেবে ধরা হয়, সে হচ্ছে উত্তোলন। উত্তোলনের আচরণ সাধারণত সম্পদ ব্যয়ের মতোই হয়ে থাকে। যেমন উত্তোলন যদি বাড়ে, এই উত্তোলন যদি বৃদ্ধি পায় তাহলে এও ডেবিট হবে, আর উত্তোলন যদি হ্রাস পায় তাহলে এও ক্রেডিট হবে। অর্থাৎ উত্তোলনটা হচ্ছে এদের মতোই। এখন বিষয়টা হচ্ছে তাহলে আর থাকে 3 জন। আমরা অলরেডি 3 জনের ক্যারেক্টার বুঝে গেলাম যে চরিত্র ভালো না খারাপ, অর্থাৎ বৃদ্ধি পাইলে কি হবে, কমলে কি হবে। এখন আমরা দেখব যে বাকি যে 3 জন ব্যক্তি আছে, অর্থাৎ আয়, দায়, মূলধন, এদের আচরণ কী ধরনের হয়। ওই ক্ষেত্রে আমরা দেখছিলাম সেটা হচ্ছে আয় যদি বৃদ্ধি পায়, ওই ক্ষেত্রে আমরা দেখছিলাম সম্পদ যদি বৃদ্ধি পায় তাহলে হচ্ছে ডেবিট হয়। এক্ষেত্রে কি হবে? আয় যদি বৃদ্ধি পায়
তাহলে ক্রেডিট হবে, অর্থাৎ উল্টা রূপ। আর আয় যদি হ্রাস পায় তাহলে হবে ডেবিট। আশা করি বুঝতে পারছেন। এই আয়ের মতোই বাকি যে দুইটা আছে সে দুইটা সেম, যেমন হচ্ছে মূলধন আর হচ্ছে দায়। এটা হচ্ছে আমাদের মূল জিনিস। এখন এটা আমরা বুঝলাম যে আয়, মূলধন, দায় কি হয়, কিন্তু মেইন যে জিনিসটা সেটা হচ্ছে কোনটা আয়, কোনটা ব্যয়, কোনটা দায়, কোনটা মূলধন সেটা চিনতে পারা। এই চিনতে পারার জন্য এই আমাদের টোটাল হিসাব আছে প্রায় 120 থেকে 30টা। 1 ঘন্টার ক্লাসে বা 2 ঘন্টার ক্লাসে আমি 120টা বা 130টা একবারে শেখাতে পারবো না, সম্ভব না। আমি যদি 150 শেখাই আমি ক্লাস নিতে পারবো, তবে আপনার মাথায় কিছু ঢুকবে না। সো আপনাকে কি করতে হবে, আবারও বলি, এডু পরিবারের বইটা কিনতে হবে। ওই বইয়ের ভেতরে টোটাল জিনিসটা খুব সুন্দর করে সাজানো আছে যে কোনটা সম্পদ, কোনটা আয়, কোনটা দায়। এখন চলেন আমাদের যে কোশ্চেন ছিল, কোশ্চেনের 2 নম্বর প্যাটার্নে যাই। আমরা প্রথম কোশ্চেনের সলিউশন করেই ফেলছি যে ব্যবসায়িক লেনদেন নয় এমন ঘটনাসমূহ চিহ্নিত করে মোট পরিমাণ নির্ণয় করো। এরপরে আরেকটা কোশ্চেন হয়, সেটা হচ্ছে লেনদেনগুলো সমীকরণ পদ্ধতিতে কারণ সহ ব্যাখ্যা করো। এই কোশ্চেনেরও রিপ্লাই আমরা দিব, অর্থাৎ সমাধানটা দেখাবো যে কিভাবে সমাধান করতে হয়। সেটার জন্য আমরা একটা বিশেষ প্রশ্ন আপনাদের জন্য রাখছি, যেটা আমরা সমাধান করে দেখাবো। তারপরে 3 নম্বর কোশ্চেন হয় হচ্ছে প্রমাণ করো যে A = L+E, অথবা হিসাব সমীকরণের ওপর লেনদেনের প্রভাব কি সেটা ব্যাখ্যা করো বা দেখাও, হতে পারে। চালান প্রস্তুত করো। এই অধ্যায়ের শেষের দিকে দেখবেন, অর্থাৎ অধ্যায়ের শেষ অংশটাতে দেখবেন হিসাবের প্রামাণ্য দলিল নামে কিছু দলিলের কথা উল্লেখ করা হয়েছে। সেক্ষেত্রে উল্লেখ করা হয়েছে কি, চালান প্রস্তুত করো। এরপরে হচ্ছে ক্যাশ মেমো প্রস্তুত করো। এখন চালান আর ক্যাশ মেমোর ভেতরে ডিফারেন্স কি স্যার? চালান হচ্ছে যখন বাকিতে পণ্য ক্রয় বিক্রয় করা হয় তখন সেটাকে বলা হয় চালান, আর ক্যাশ মেমো হচ্ছে যখন নগদে পণ্য ক্রয় বিক্রয় করা হয় তখন সেটাকে বলা হয় ক্যাশ মেমো। এরপরে আসেন ডেবিট নোট। ডেবিট নোটটা হচ্ছে আর ক্রেডিট নোটের ডিফারেন্সটা হচ্ছে, মনে করেন আপনি 4টা শাড়ি কিনছেন, 4টা শাড়ির ভেতরে একটা শাড়ির পার্ট ছেঁড়া বা হচ্ছে একটা শাড়ির রং আপনার পছন্দ হয় না বাসায় যাওয়ার পরে, তখন আপনি কি করবেন, শাড়িটাকে ফেরত দিবেন। আর শাড়ি ফেরত দিলে যে নোট তৈরি করা হয় সেটাকে বলা হয় ডেবিট নোট। তাহলে ডেবিট নোট কে তৈরি করে? ক্রেতা, কারণ ক্রেতা তো আমি কিনে নিয়ে আসছিলাম, ফেরত দিচ্ছি, তাহলে ডেবিট নোট তৈরি করে থাকে সাধারণত ক্রেতা। এখন আমি যে প্রোডাক্টটা ফেরত দিলাম, ফেরত দেওয়ার পরে আমার কাছে তো উল্টা একটা রিপ্লাই আসতে হবে যে ভাই প্রোডাক্টটা পাইছে কিনা। উনি যে প্রোডাক্টটা পাইলো সেটার একটা প্রামাণ্য দলিল বা রিপ্লাই হিসেবে উনি তৈরি করে একটা ক্রেডিট নোট, অর্থাৎ বিক্রেতা তৈরি করেন একটা ক্রেডিট নোট, যেটা সাধারণত আমাদের কাছে পরবর্তীতে এসে পৌঁছায়। এরপরে চলেন, আমাদের একটা বিশেষ প্রশ্ন দেওয়া হয়েছে। এই বিশেষ প্রশ্ন থেকে আমরা চেষ্টা করব ওই আমাদের যে স্পেসিফিক কোশ্চেনটা দেওয়া, যে কোশ্চেনগুলো বারবার আসে সেই কোশ্চেনগুলো সমাধান করার। তার আগে আমরা কয়েকটা এমসিকিউ একটু দেখে আসব। এই অধ্যায়ের এমসিকিউ আপনাদের জন্য আমরা রাখছি। সো চলেন একটু এমসিকিউটা দেখে আসি যে এমসিকিউর প্রশ্নে আমাদেরকে কি বলা হয়েছে। এমসিকিউ সেকশনে যাওয়ার আগে আমরা যেটা দেখব সেটা হচ্ছে এই যে দেখেন বিশেষ কিছু এমসিকিউ দেওয়া হয়েছে। এখন এমসিকিউ আমরা রাখছি 20টা, একসাথে বহু এমসিকিউ আপনাদেরকে সলভ করে দেখানো আমাদের জন্য টাফ, সো আপনার জন্য মনে রাখাও কঠিন। এই জন্য আমরা যেটা করছি 20টা এমসিকিউ রাখছি। এই 20টা এমসিকিউ থেকে আপনি এমসিকিউ টেস্ট, প্রি টেস্ট বোর্ডে কমন পাবেন, নিশ্চয়তা আমরা দিচ্ছি। এবং আপনাদের পরীক্ষা শেষ হওয়ার পরে আমরা প্রুফ সহ দেখাবো যে আমাদের কোশ্চেন থেকে কমন আসছে কিনা। সো চলেন, বিশেষ প্রশ্নের ভিতরে প্রথমে বলা হয়েছে লেনদেন শব্দটির আবিধানিক অর্থ কোনটি? অর্থাৎ এই যে লেনদেন শব্দটা, এই শব্দটার আবিধানিক অর্থ কি? দেখবেন আপনার বইয়ের একদম ফার্স্ট পৃষ্ঠায় লেনদেন যে অধ্যায়টা শুরু হয়েছে ওই অধ্যায়ের 4র্থ নাম্বার লাইনে এসে এই কোশ্চেনের অ্যান্সার দেওয়া হয়েছে গ্রহণ আর প্রদান। অর্থাৎ লেন মানে নেওয়া আর দেন মানে দেওয়া, গ্রহণ করা আর প্রদান করা। লেন মানে কি?
নেওয়া, নেওয়ার আরেকটা শুদ্ধ ভাষা কোনটা? গ্রহণ করা। দেন মানে হচ্ছে দেওয়া, তার মানে হচ্ছে প্রদান করা। এরপরে আসেন, বলা হয়েছে পূর্বে সংগঠিত আর্থিক ঘটনাকে কি বলে? পূর্বে সংগঠিত মানে আগে ঘটে গেছে। ভাই জাস্ট এতটুকু ভাবেন, আগে কোনো ঘটনা ঘটছে, হাসিনা পালাইছে বা তার আগে কেউ মরছে, এগুলা কি ঐতিহাসিক ঘটনা না? শাহজাহান তাজমহল তৈরি করছে, এটা কি একটা ঐতিহাসিক বিষয় না? যেহেতু এটা পুরাতন বিষয়, যে কোনো জিনিস যখন পুরাতন হয়ে যায়, আগে ঘটে গেছে, এরকম কোনো কিছু থাকলে সেটা হচ্ছে ঐতিহাসিক। আর হিসাব বিজ্ঞানে যদি কোনো আর্থিক ঘটনা আগে ঘটে থাকে তাহলে সেটাকে বলা হয় ঐতিহাসিক ঘটনা। সেটাকে কি বলা হবে? ঐতিহাসিক ঘটনা বলা হবে। এরপরে আসেন, পরের অংশটাতে যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে কোনটি অদৃশ্যমান লেনদেন, অর্থাৎ কোনটা দেখা যায় না। দেখা যায় না তো ভূত আর পরী আর জিন, যেটা আমরা আসলে দেখতে পাই না। কিন্তু হিসাব বিজ্ঞানের ক্ষেত্রে কোনটা অদৃশ্যমান লেনদেন? অদৃশ্যমান লেনদেন হচ্ছে অবচয়। যদি ধারে পণ্য ক্রয় করেন, ক নাম্বার অপশন কেন অ্যান্সার হলো না? ধারে যদি পণ্য ক্রয় করেন, পণ্য দেখা যায় না? পণ্য তো ঠিকই দেখা যায়। ধারে বিক্রয় করলে সেটা দেখা যাবে না, পণ্য তো চলে যাবে, আপনি তো দেখতেই পাবেন। মেরামত করছেন, আপনার বাইকের একটা পার্টস পাতি মেরামত করছেন, সেটা দেখা যাবে না? ঝালাই করলে অবশ্যই দেখা যাবে। তবে অবচয় জিনিসটা হচ্ছে আপনার বিল্ডিংয়ের ভেতরে ভেতরে ক্ষয় হয়ে যাচ্ছে, আপনিও পড়াশোনা না করে ভেতরে ভেতরে ক্ষয় হয়ে যাচ্ছেন, এই জিনিস কি বাইরে থেকে দেখা যায়? বাইরে থেকে তো আপনারা দেখে সাধু মনে হয়, কিন্তু ভেতরে ভেতরে তো আপনি গেছেন শেষ হয়ে, এই জিনিসটা দেখা যায় না। ঠিক আপনার ভেতরে যেমন দেখা যায় না, একটা বিল্ডিংয়ের ভেতরে ভেতরে যখন ক্ষয় হয়ে যায় এইটা কিন্তু বোঝা যায় না। এই যে না বোঝা অংশটাকে বলা হয় অবচয়। প্রতিটি লেনদেনই দুইটা পক্ষ থাকতে হবে। এটা লেনদেনের কোন ধরনের বৈশিষ্ট্য? দুইটা পক্ষ থাকবে, অর্থাৎ একটা ডেবিট পক্ষ আর একটা ক্রেডিট পক্ষ। একটা পক্ষ দাতা আর একটা পক্ষ হচ্ছে গ্রহীতা। তো এই যে লেনদেনে দুইটা পক্ষ থাকবে, এইটাকে কি বলা হয় হিসাব বিজ্ঞানের ভাষায়? এটাকে বলা হয় দ্বৈত সত্তা। কোথায় পাবেন? আপনার বইয়ে যে হিসাব বিজ্ঞানের লেনদেনের বৈশিষ্ট্যের কথা উল্লেখ করা হয়েছে 7টা, ওই 7টা বৈশিষ্ট্যের ভেতরে এটা একটা। অর্থাৎ লেনদেনের দুইটা পক্ষ থাকবে, এটা লেনদেনের হচ্ছে দ্বৈত সত্তার বৈশিষ্ট্য। এখন বলছে 5 নম্বরে লেনদেন বহির্ভূত ঘটনা কোনটি? মানে লেনদেন হয়নি কোনটি? লেনদেন বহির্ভূত মানে বাইরের ঘটনা কোনটি? ধারে 7,000 টাকার পণ্য বিক্রয়, আমরা জানি এটা লেনদেন। আসবাবপত্রে 500 টাকা অবচয় ধার্য করা হলো, আমরা জানি এটাও লেনদেন, কারণ একটু আগেই পড়ে আসছি ঐতিহাসিক ঘটনা বা দৃশ্যমান অদৃশ্যমান লেনদেন হচ্ছে অবচয়। কুরিন সঞ্চিতি, আমরা জানি ভবিষ্যতে কেউ আমাদের টাকা মেরে দিতেই পারে, স্বাভাবিক ব্যবসা করতে গেলে, তো সেটাও আমাদের জন্য কি লেনদেন। এবং সবশেষ যেটা, সেটা হচ্ছে পণ্য ক্রয়ের ফরমায়েশ প্রদান। একটু আগে আমি লিখে দেখাইছিলাম যে কয়েকটা জিনিস শুধুমাত্র ঘটনা হয়, লেনদেন হয় না। তার ভেতরে একটা হচ্ছে পণ্য ক্রয়ের ফরমায়েশ প্রদান, অর্থাৎ আপনি অর্ডার দিচ্ছেন, আপনি পণ্য নিবেন, ভাই আপনার বাসায় যাওয়ার পর তো আপনি বলতে পারেন যে আমি নিব না, চান্স আছে হিউজ। আপনি এখন যারা বউ বলে পরিচয় দিচ্ছেন, সেই সময় গিয়ে আপনি তো নাও বলতে পারেন যে আমি বিয়ে করব না, গ্যারান্টি কি আছে যে আপনি তারা বিয়ে করবেন? সো এটা যেমন খুবই বাস্তব সত্য কথা, ঠিক তেমনই আপনি যে একটা পণ্য ক্রয় করার জন্য ফরমালিটি দিয়েছেন, দ্যাট মিনস অর্ডার দিয়েছেন, এটা আপনি পরে নাও কিনতে পারেন। এরপরে আসেন, তাহলে আমাদের অ্যান্সার পাইলাম আমরা ঘ নাম্বার। কোনটি অভ্যন্তরীণ লেনদেন? মানে কোন লেনদেনটা অভ্যন্তরীণ? অভ্যন্তরীণ লেনদেন বলতে সাধারণত যে লেনদেনটা একটা প্রতিষ্ঠানের মধ্যে থাকবে, বাইরে যাবে না, অর্থাৎ বাইরের কোনো পক্ষের সাথে এটা হবে না। আমরা বলছি কি দুইটা পক্ষ থাকে, যে লেনদেনে বাইরের একটা পক্ষ জড়িত থাকে সেটা সাধারণত বাহ্যিক লেনদেন। এখন আসেন তো দেখি আগে পণ্য ক্রয়। ভাই পণ্য ক্রয় কার থেকেই করবেন? পণ্য যখন ক্রয় করবেন আপনি একটা পক্ষ, আবার নিশ্চয়ই আরেকজনের থেকে কিনবেন না, তার মানে সে আরেকটা পক্ষ, এর হচ্ছে বাইরের পক্ষ। মনে করেন আপনার বাসার ভেতরের মানুষ আর হচ্ছে বাইরের মানুষ, আপনি এখন যাবেন কলা কিনতে, তো কার থেকে কিনবেন? রাস্তার ধারে যে বিক্রেতা আছে তার থেকে, তার মানে সে বাইরের পক্ষ, তার থেকে আপনি কলা কিনছেন। তাহলে জিনিসটা কি হয়ে গেল? বাহ্যিক লেনদেন, অর্থাৎ বাইরের আরেকটা পক্ষ এখানে জড়িত। পণ্য যদি বিক্রয় করতে যান, বাড়ির লোকের কাছে বিক্রি করবেন? কিনবে না, আপনার বাইরে গিয়ে বিক্রি করতে হবে, তার মানে আপনার এটার সাথে রিলেটেড কে? বাইরের আরেকটা পক্ষ, এটাও বাহ্যিক লেনদেন। পাওনাদারকে পরিশোধ, অর্থাৎ পাওনাদার যে আপনার কাছে টাকা পায়, আপনি তাকে টাকা পরিশোধ করলেন, তার মানে পাওনাদার কে ছিল? বাইরের পক্ষ ছিল,
আপনি তাকে টাকা দিয়েছেন, এটার মাধ্যমে আমরা যেটা বুঝলাম সেটা হচ্ছে এটাও বাহ্যিক লেনদেন, বাইরের একটা পক্ষ আছে। যন্ত্রপাতির অপচয়, যন্ত্রপাতির অপচয় বলতে আপনার যে মেশিনারিটা আছে মেশিনের ভেতরে ভেতরে ক্ষয় হয়ে যাচ্ছে। এখন ভাবেন তো এটার সাথে কোনো বাইরের পক্ষ জড়িত আছে কিনা? নাই তো, কারণ এটা তো ভেতরে ভেতরেই আপনার যন্ত্রপাতি ক্ষয় হয়ে যাচ্ছে, এখানে বাইরের কোনো ব্যক্তি জড়িত না। তার মানে আপনার অভ্যন্তরীণ লেনদেন হচ্ছে যন্ত্রপাতির অপচয়। কোনটা অদৃশ্যমান লেনদেন, অর্থাৎ দেখা যায় না কোনটা? এই যে আসবাবপত্রের অপচয়, একটু আগে আমরা দেখছি যে অদৃশ্যমান লেনদেন কোনটা। এরপরে আসেন 1,20,000 টাকা মূলধন হিসেবে যদি ব্যবসায় আনয়ন করেন, অর্থাৎ ব্যবসা নিয়ে আসেন ভাই সহজ বাংলা ভাষায়, তাহলে হিসাব সমীকরণে কিসে কিসে প্রভাব পড়বে? আপনি যদি ব্যবসায় মূলধন নিয়ে আসেন, যাবেটা কি হয়? নগদান ডেবিট, মূলধন ক্রেডিট। নগদান কি জাতীয় হিসাব? সম্পদ। আর মূলধন কি? মালিকানা সত্ত্ব। তাহলে এও বাড়বে, ইও বাড়বে, সহজ হিসাব। এই জিনিসগুলো যদি আরও সহজভাবে বুঝতে হয়, আমাদের বইগুলাতে আপনাদের একটু মনোযোগ দিতে হবে, অর্থাৎ আমাদের বইগুলা কিনতে হবে, আর সাথে আমাদের এডু পরিবারের ক্লাসরুমে থাকতে হবে। এই জিনিসগুলো আমরা খুব খুঁটিনাটি ধরে ধরে এলাবোরেট উপায়ে শেষ করে থাকি। ব্যবসায়ের মোট সম্পদের উপর তৃতীয় পক্ষের দাবিকে কি বলে? আপনার লেনদেনের যে অধ্যায় আছে ওই অধ্যায়ে 3য় পৃষ্ঠার একবারে শেষ লাইনে আপনি গেলে এই লাইনটা পাবেন। এখন সারা বছর হয়তো বই খুলে দেখানো নাই, সো আপনার জানার কথাই না। ওখানে বলা আছে ব্যবসায়ের মোট সম্পদের উপরে ব্যবসায়ের মোট সম্পদের উপরে তৃতীয় পক্ষের দাবিকে কি বলা হয়? ব্যবসায়ের মোট সম্পদের উপরে তৃতীয় পক্ষের যে দাবি, অর্থাৎ বাইরের যে পক্ষ সেটার যে দাবি, সেটাকে বলা হয় দায়। আর ভেতরের পক্ষের যে দাবি, অর্থাৎ দ্বিতীয় পক্ষের দাবি, সেটাকে বলা হয় উত্তোলন। যে ব্যক্তি টাকা আনবে, অর্থাৎ মালিক যখন টাকা নিয়ে আসে উনি হচ্ছে দ্বিতীয় পক্ষ, ওনার বাইরে থেকে যে টাকা দেয় সে হচ্ছে তৃতীয় পক্ষ। হিসাব সমীকরণের মূল উপাদান কোনগুলা? হিসাব সমীকরণে মনে রাখবেন মূল উপাদান হচ্ছে 3টা। আমরা হিসাব সমীকরণটাকে কি বলি? A = L + OE, অর্থাৎ A হচ্ছে সম্পদ, L হচ্ছে লায়াবিলিটি, OE হচ্ছে ওনার্স ইকুইটি। তার মানে সম্পদ, দায়, মালিকানা সত্ত্ব। এরপরে আসেন মালিকানা সত্ত্বকে প্রভাবিত করার উপাদান নিচের কোনটি? অর্থাৎ মালিকানা সত্ত্বকে প্রভাব বিস্তার করতে পারে কে? আমি যদি বলি আপনাকে কে প্রভাব বিস্তার করতে পারে? আপনার মোবাইল। কারণ হচ্ছে ও দেখবেন একটু পরপর আপনার পড়াশোনাও ছুটায় দেয়, একটু পরপর আপনার ঘুমও ছুটায় দেয়। তার মানে আপনার উপর প্রভাব বিস্তার করতে পারে আপনার মোবাইল। ঠিক তেমনই মালিকানা সত্ত্বকে প্রভাব বিস্তার করতে পারে, অর্থাৎ মালিকানা সত্ত্ব কমাতে পারে, বাড়াতে পারে কোনটি? এখানে দেখেন নগদানের কারণে সম্পদ বাড়ে বা কমে, কারণ নগদান একটা সম্পদ। ব্যাংক এও একটা সম্পদ, সম্পদ বাড়ে বা কমে। পাওনাদার এটা হচ্ছে দায়, এটা দায় বাড়বে বা কমবে। উত্তোলন, উত্তোলন হচ্ছে মালিকানা সত্ত্ব, অর্থাৎ এই ব্যাটা হচ্ছে আপনার মালিকানা সত্ত্ব কমাবে। সো মালিকানা সত্ত্বকে প্রভাবিত করা হচ্ছে উত্তোলন হিসাব। হিসাব সমীকরণ অনুযায়ী মালিকানা সত্ত্বকে প্রভাবিত করার উপাদান কয়টি? প্রভাবিত করার উপাদান হচ্ছে 4টি। কি কি জানেন তো? 1 হচ্ছে মূলধন, 2 হচ্ছে আয়, 3 হচ্ছে ব্যয়, 4 হচ্ছে উত্তোলন। অর্থাৎ 4টা উপাদান যারা হচ্ছে প্রভাবিত করতে পারে। হিসাব সমীকরণের মূল উপাদানগুলো কি? দেখেন একই কোশ্চেন ঘুরে ফিরে আসছে, পড়াশোনা একটু ঠিকঠাকভাবে করলে দেখবেন একই প্রশ্ন ঘুরে ফিরে বিভিন্ন নামে আসে। সো হিসাব সমীকরণের মূল উপাদান হচ্ছে সম্পদ, দায়, মালিকানা সত্ত্ব। 3টাই হচ্ছে আমাদের উত্তর হবে। ক্রেডিট নোট কে তৈরি করে? একটু আগে আমরা ব্যাখ্যায় বলছিলাম ক্রেডিট নোট তৈরি করে হচ্ছে বিক্রেতা। কারণ কি? উনি রিপ্লাই দেয়। ডেবিট নোট তাহলে কে তৈরি করে? ডেবিট নোট তৈরি করে সাধারণত ক্রেতা। আর ক্রেতা বিক্রেতার উভয়েরই স্বাক্ষর থাকে কোথায়? এটা স্বাক্ষর থাকে হচ্ছে ক্যাশ মেমোতে। ক্যাশ মেমো সাধারণত কত সেট তৈরি করা হয়? ক্যাশ মেমো 3 সেট তৈরি করা হয়। একটা হচ্ছে ক্রেতার কাছে থাকে, একটা বিক্রেতার কাছে যায়, আর একটা হচ্ছে মজুদাগারে সংরক্ষণ করে রাখা হয়, অর্থাৎ যেখানে মজুদ করা হয় পণ্য সেখানে সংরক্ষণ করা হয়। চালান কে প্রস্তুত করে? ভাই চালান তো প্রস্তুত করবে বিক্রেতা, কারণ হচ্ছে আপনি কিনবেন আর বিক্রেতা আপনাকে দিবে, তার মানে চালান প্রস্তুত করে বিক্রেতা। নগদে পণ্য ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে কোনটি ব্যবহৃত হয়? সাধারণত ক্যাশ মেমো ব্যবহৃত হয়। একটু আগে আমি বলছি চালান আর ক্যাশ মেমোর ডিফারেন্সটা হচ্ছে
যখন বাকিতে পণ্য ক্রয় করবেন তখন হচ্ছে চালান, আর যখন নগদে পণ্য ক্রয় বিক্রয় হবে তখন হবে ক্যাশ মেমো। লেনদেনের দ্বারা সাধারণত কি হয়, মানে কোন ধরনের ইফেক্ট পড়ে, এইটা হচ্ছে লেনদেনের অধ্যায়ের 3 নম্বর পৃষ্ঠায় মাঝ বরাবর একটা ছক দেওয়া আছে, সেই ছক থেকেই এই ধরনের এমসিকিউগুলো আসছে এবং এটা বোর্ডে 5 থেকে 7 বার আসছে। সো লেনদেনের দ্বারা কি হয়, মালিকানা সত্ত্ব যদি কমে তাহলে দায় কি হবে, বাড়বে। সিম্পল, একটা সম্পদ বাড়লে আরেকটা সম্পদ কি হবে, কমবে। তবে মালিকানা সত্ত্ব বাড়লে কিন্তু দায় বাড়বে না, অর্থাৎ 1 আর 2 হচ্ছে আমাদের অ্যান্সার। এখন চলেন আমরা ম্যাথটাকে সলভ করি। আমাদের ম্যাথের যে অংশটা দেওয়া হয়েছিল এই যে একটা বিশেষ প্রশ্ন আপনাদের জন্য আমরা রাখছিলাম, যেটা সলিউশন করে দেখাবো ওই প্রশ্নগুলা যে ছিল, অর্থাৎ আমাদের যে প্রশ্নগুলা ছিল সেই প্রশ্ন অনুযায়ী। এই ক্ষেত্রে আমরা যদি প্রথম প্রশ্নে যাই, সেটা আমরা অলরেডি সলিউশন করে ফেলছি যে ব্যবসায়িক লেনদেন নয় এমন ঘটনাসমূহ চিহ্নিত করো। এই জিনিসটা আমরা একটু বিশেষ প্রশ্ন থেকে দেখি যে ব্যবসায়িক লেনদেন নয়, এগুলাকে একটু চিহ্নিত করি। এই যে চলেন এখন এইখানে আমরা প্রথমে সেপ্টেম্বরের 1 তারিখে কি বলছি, ব্যাংক 15,000 টাকা, নগদ 10,000 টাকা, পাওনাদার 3,000 টাকা নিয়ে একটা ব্যক্তি ব্যবসা শুরু করলেন। তারপরে বলছি বেতন প্রদান 6,000 টাকা, কমিশন প্রাপ্তি 3,500 টাকা, ধারে পণ্য ক্রয় 1,100 টাকা, এইভাবে আমরা দিয়ে রাখছি। এখানে দেখেন 11 নম্বর যে অংশটা বলা হয়েছে, সেই 11 নম্বর অংশের ভেতরে একটা জিনিস খুব সুন্দর মতো উল্লেখ করা হয়েছে। 11 নম্বরের ভেতরে যেটা আছে দেখেন, এই যে 11 নম্বরে 25,000 টাকা বেতনে একজন ম্যানেজার নিয়োগ দেওয়া হলো। এখন আপনি বলতে পারেন স্যার 25,000 টাকা বেতনে ম্যানেজার নিয়োগ দেওয়া হয়েছে, এটা তো অবশ্যই আয় ব্যয়ের সাথে সম্পর্কিত। না স্যার, ম্যানেজার নিয়োগ দিয়েছে আপনার কি, ম্যানেজার নিয়োগ দিলেও কি না দিলেও কি একটা প্রতিষ্ঠানের সাথে এই ব্যক্তির রিলেটেড না। হ্যাঁ তখন রিলেটেড যদি তাকে বেতন প্রদান করা হয়, না হওয়া পর্যন্ত বলা যাবে না যে উনি খরচ করছেন বা ওনার পিছিয়ে খরচ করা হয়েছে। আমাদের প্রতিদিনের মতো রিমা আজকেও আমাদের ক্লাসে জয়েন হয়েছে। ওয়ালাইকুম আসসালাম স্যার, আজকে লেট করলেন স্যার। আর আমাদের সাথে টেস্টের কোর্সগুলোতে যোগ হতে পারলে আপনারা এডু পরিবারের যে ওয়েবসাইট আছে সেখানে বা আমাদের দেওয়া স্ক্রিনের নাম্বারগুলোতে যোগাযোগ করতে পারেন। এইখানে দেখেন তাহলে আমরা 11 তারিখে যেটা পাইলাম সেটা হচ্ছে 25,000 টাকা বেতনে একজন ম্যানেজার আমরা নিয়োগ দিলাম। এই নিয়োগ দেওয়াটা সাধারণত সীমাবদ্ধ, এই পর্যন্তই, বেশি চিন্তা ভাবনা করার দরকার নাই ভাই। আপনি বললেন যে আপনার গার্লফ্রেন্ড হচ্ছে আপনার বউ, না ভাই এত ভাইবেন না, সেই পর্যন্ত নাও যাইতে পারে, তার আগে আরেকজন এসে নিয়ে যাবে। তো বিষয়টা হচ্ছে আপনি যেখানে আছেন সেখানে স্থির থাকেন। ম্যানেজার নিয়োগ দিয়েছেন, ম্যানেজারের বেতন দেননি, সো এটা হচ্ছে আপনার জন্য একটা ঘটনা, এটা লেনদেন না। তারপরে হচ্ছে দেখেন পণ্য ক্রয়ের ফরমায়েশ প্রদান, এই জিনিসগুলোকে কেন আমরা রাখছি বারবার, কারণ এই জিনিসগুলোই বারবার আসে আর আপনারা করেন ভুল। সো পণ্য ক্রয়ের যদি ফরমায়েশ প্রদান দেওয়া হয় অর্থাৎ অর্ডার দেওয়া হয়, সেটার মাধ্যমে সাধারণত পণ্যের কোনো ধরনের লেনদেন হয় না বা টাকার কোনো ধরনের লেনদেন হয় না, কারণ আপনি শুধুমাত্র অর্ডার দিচ্ছেন। এই ক্ষেত্রে আপনার কি হবে তাহলে, এই ক্ষেত্রে এটা একটা ঘটনা। এরপরে আমরা যে ধরনের কোশ্চেন ইউজ করছিলাম সেটা হচ্ছে এই ক্ষেত্রে দেখেন আমাদের 2 নম্বর কোশ্চেন কি ছিল, লেনদেনগুলো সমীকরণ পদ্ধতিতে কারণ সহ ব্যাখ্যা করো। এখন এই ক্ষেত্রে আপনি কিভাবে অ্যান্সার করবেন যে লেনদেনগুলোর সমীকরণ পদ্ধতিতে কারণ সহ ব্যাখ্যা করো। চলেন এটা একটু আমরা দেখি। আমরা কয়েকটা দেখলেই বুঝতে পারবো যে কিভাবে এটা সমাধান করতে হয়। আগে খুব সুন্দর মতো একটা ছক টেনে নেবেন, হিসাব বিজ্ঞানের ছকের শেষ নাই,
ছকগুলোকে একটু মনে রাখার চেষ্টা করবেন। শেষ আমাদের ছক। তাহলে সবার আগে লিখবেন তারিখ, বিবরণ, এইখানে লিখবেন টাকা, এখানে লিখবেন কারণ। শেষ। এখন এই ক্ষেত্রে দেখেন আমাদের যে কোশ্চেনটা ছিল সেটা একটু আমরা দেখে আসি। আমরা বলছি লেনদেনগুলো সমীকরণ পদ্ধতিতে কারণ সহ ব্যাখ্যা করো। কারণ সহ যদি আমরা ব্যাখ্যা করতে যাই তাহলে এবার আসেন 1 তারিখে। 1 তারিখে কি বলা হয়েছে? ব্যাংক 15,000 টাকা, নগদ 10,000 টাকা, পাওনাদার 30,000 টাকা নিয়ে ব্যবসা আরম্ভ করলেন। আপনাকে কি করতে হবে জানেন? সবার আগে এটা জাবেদা করতে হবে। এই অংশে জাবেদা আমরা পরে যাই, আমরা পরের টুকু দেখি, তাহলে আপনাদের জন্য বেশি ক্লিয়ার হবে। সেপ্টেম্বরের 5 তারিখ বেতন প্রদান 6,000 টাকা। সেপ্টেম্বরের 5 তারিখ, তাহলে আমাদের সাল কত ছিল? আমাদের সাল ছিল 2018, অনেক আগের সাল। লিখবেন 2018 সেপ্টেম্বরে হচ্ছে 5 তারিখ, সেপ্টেম্বর 5। এখন আপনি জাস্ট এইখানে যেটা করবেন সেটা হচ্ছে বেতন প্রদানের জাবেদাটা দিবেন। বেতন প্রদানের জাবেদাটা কি স্যার জানেন? এই ক্ষেত্রে এইখানে লিখবেন, আগে লিখবেন লেনদেন, লেনদেন, অর্থাৎ এটা হচ্ছে একটা লেনদেন। এতটুকু আমরা বুঝলাম। কত টাকা ছিল? টাকার ঘরটা দেখি 6,000 টাকা।